মনে হয় যে কেবলই যদি এই 5ই জানুয়ারিকে কেন্দ্র করে এই ঘটনাবলী বিশ্লেষণ করি, আমার মনে হয় যে আমরা যে একটা অসুস্থ গণতন্ত্রে বসবাস করছি তার একটা প্রকৃষ্ট প্রমাণ। এবং আমি খুবই অবাক হই যে সরকারি দলের যে এই প্রতিক্রিয়াটা মানে এবং যে অ্যাকশনটা, এটা পলিটিক্যালি স্পিকিং এটা সরকারি দল বা সরকারের জন্য কোনো ইতিবাচক ভাবমূর্তি বা কিছু তৈরি করছে না। উল্টো বিএনপির জন্য বিরাট পলিটিক্যাল মাইলেজ হচ্ছে। আমার ধারণা বিএনপি যদি একটা বড় খুব ইমপ্রেসিভ জনসভাও করত, তার ইম্প্যাক্টের তুলনায় এই করতে না পারা জনিত যে টোটাল নাটকীয়তা, টোটালটা একটা নাটক হচ্ছে, এই নাটকীয়তাটা একটা অগণতান্ত্রিক উদাহরণ তো তৈরি করছে। এই উদাহরণ আমাদের হয়তো আগেও ছিল, এই জন্য আমি বলছি যে আপাতত আমি 5ই জানুয়ারি 2015-তে সীমাবদ্ধ থেকে যদি বলি, তো এটাকে নাটকীয় বললেও এই নাটকীয়তা আসলে বিএনপিকে পলিটিক্যাল মাইলেজ দিচ্ছে। মানে সাধারণ, খুবই সাধারণ মানুষের সিম্প্যাথি থেকে শুরু করে আমি বলবো যে ইম্প্যাক্ট ওয়াইজ ইন দি মাইন্ড অফ দি পিপল, এবং অলসো দোজ অ্যাব্রড, আমাদের যে মনে করেন যে ডেভেলপমেন্ট পার্টনার যারা আমাদের ডেমোক্রেসি এবং ডেমোক্রেটিক প্রসেসের ব্যাপারে আগ্রহ দেখান, তাদের সকলের কাছে ইম্প্যাক্টটা ওই দিকেই হচ্ছে। এটা হলো মোটা দাগে আমি বুঝি, এবং এই জন্যই বুঝি না যে কেন সরকারি দল এটা করে, কারণ এটা খুব ভালো জনসভা করলেও এই ইম্প্যাক্টটা বিএনপি পেত না। আর আমি এটুকু বুঝি যে আমরা যতক্ষণ পর্যন্ত বিএনপি আর আওয়ামী লীগ এইভাবে আমাদের গণতন্ত্রের সংকট বা অসুস্থতাটাকে আলোচনা করব, ততক্ষণ পর্যন্ত এরকমই চলবে। ধরেন বিএনপি বলবে এটা গণতন্ত্র হত্যা দিবস, আর আওয়ামী লীগ বলবে এটা গণতন্ত্র রক্ষা দিবস। আমি দুইটার কোনোটাই, টু বি ভেরি অনেস্ট, আমি নিই না। নেওয়া যায় হয়তো আংশিক, তো আমি যতটুকু নেই সেটা হচ্ছে এটা মানে হত্যা দিবস না, হত্যার পরে তো আর কোনো অস্তিত্ব থাকে না, তো এটা হলো আহত হওয়ার দিবস, এই বলে দিচ্ছি। আর যেটা আওয়ামী লীগ বলছে গণতন্ত্র রক্ষা দিবস, এটা আসলে গণতন্ত্র না, সর্বোচ্চ বলা যায় তাদের ভাষায় যে সংবিধান এর ধারাবাহিকতা রক্ষার একটা দিবস হতে পারে। গণতন্ত্র আসলে গণতন্ত্র একটা বড় বিগ অ্যাসপেক্ট। ডক্টর আসিফ নজরুল আমাদের সাথে আছেন, নিশ্চয়ই আপনার সাথে কথা বলবো। তবে স্যার, আমরা প্রথমেই আমাদের যে টক অফ দ্য ডে প্রসঙ্গ হচ্ছে বেগম জিয়া অন্তরীণ, সেটি আমরা একটু দেখে নেই। আর আমি জানি ভদ্র মহিলার ব্যাপার স্যাপার, উনি অফিসে থাকছেন, তাকে যখন আপনি আপনার বাসা যাবেন, বাসা যাবেন না। আগে আমি একটু খবর পাচ্ছিলাম যে ওনার অফিসে আগে থেকেই ওনার পছন্দ মতো খাট পালং গদি টদি সব ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, জানেন কোন অফিস সেটা খুঁজে বেড়াচ্ছেন, তবে তো দেখলাম যে ওনার গুলশান অফিস, এবং উনি ওখান থেকে যাচ্ছেন। আর বলছি ওনাকে নাকি বন্দি করে রাখা হচ্ছে। কে বন্দি করেছে? কয়েকদিন আগে উনি চিঠি দিয়েছেন ওনার নিরাপত্তা চেয়ে, কয়েকদিন আগে উনি চিঠি দিলেন ওনার নিরাপত্তা জোরদার করার জন্য। কারণ যে নিরাপত্তা জোরদার করতে গেলে মানে বন্দি করে রাখছে, তাই মানুষ যাবে কোথায়? উনি তো বন্দি না, উনি ওনার বাসায় এখনো যেতে পারেন ইচ্ছে করলে। যে 2014 সালে এই 5ই জানুয়ারি নির্বাচন ঠেকানোর নামে শত শত মানুষ হত্যা করেছে, মানুষকে পুড়িয়ে মেরেছে। সব থেকে বড় কথা, মানুষকে পুড়িয়ে মারা, মানে এর থেকে জঘন্য কাজ তো হয় না। নিরীহ মানুষ বাসে যাচ্ছে, সেখানে আগুন দেওয়া। এবং আবার আজকেও ঠিক একই ঘটনা তিনি ঘটাচ্ছেন। কেন? সেই সময় ছিল আমাদের 5 বছর শেষ হয়েছে, এটা ট্রানজিট পিরিয়ড। 5 বছর শেষ হয়েছে, নির্বাচন হবে, নির্বাচনের মধ্যে দিয়ে নতুন সরকার আসবে। ওই অবস্থায় নির্বাচন ঠেকাতে যে যিনি ব্যর্থ হয়েছেন, তিনি এটা কি করে মনে করেন যে আজকে উনি ওনার ওই 2-4টা মানুষ খুন করেই পুরো নির্বাচনের সবকিছু বানচাল করে দেবে, সরকার উৎখাত করে দেবে? দেখেন, আমি যদি অবরুদ্ধ না হয়ে একটা জিনিস, সামান্য জিনিস দিয়ে পরিষ্কার করি, ডক্টর বি চৌধুরী উনি এক সময় প্রেসিডেন্ট ছিলেন, এক্স প্রেসিডেন্ট। উনি আসছেন, আমি অবরুদ্ধ শুনে উনি আমার সাথে উনার লোকজন নিয়ে উনি দেখা করতে এসেছেন যে আমি অবরুদ্ধ কিনে। যদি আমি অবরুদ্ধ নাই হতাম তাহলে তো উনাকে ঢুকতে দিল না কেন? উনি আসতে পারলেন না কেন? আমি যদি ফ্রি থাকি তাহলে আমাকে বাইরে যেতে দেওয়া উচিত।
তাকে আসতে দেওয়া উচিত। আমি বললাম আমি আমার পার্টির জয়েন্ট সেক্রেটারি আমাদের রিজভি আহমেদ অসুস্থ, তাকে দেখতে যাব। সেখানে আমাকে গাড়ি দিয়ে আটকে রেখে দেওয়া হলো অফিসে। আমাকে বেরোতে আধা ঘন্টা আমি গাড়িতে বসে আছি, কোন রকম ভাবে ওরা দরজা খুলছে না। আমার গাড়ির বহরের উপর হামলা করেছে আমাদের দলের লোকজনের। আমি কোর্টে যাব, আমাদের নেতা কর্মীরা যাবি, স্বাভাবিক, এটা পলিটিক্স এর নিয়ম। তো তারাই করেছে, তাদের সবার উপর হামলা করেছে। বহু লোকে ইনজুর্ড হয়েছে, হসপিটালে ছিল। এবং শুধু তাই নয়, তাদের নামে আবার উল্টো মামলা দিয়েছি, কিন্তু ছাত্রলীগের গুন্ডা বাহিনীর নামে কারো নামে মামলা হয়নি। তারপরেই আমি এই জিডিটা করেছি। এবং তার আগে তাদেরকে আমরা চিঠি দিয়েছিলাম যে আমাদের নিরাপত্তা নেই। এতদিন তো কোনো নিরাপত্তা ছিল, হঠাৎ করে কেন গতকাল রাতে এই নিরাপত্তার কথা চিন্তা আসলো ওনাদের? তো এত নিরাপত্তা দিয়ে আমি বেরিয়ে হতে পারবো না, তাহলে এটা কেমন নিরাপত্তা হলো? নিরাপত্তা যে দিতে হয়, তাহলে আমার ফ্রি মুভমেন্ট থাকবে, সেখানে তারা নিরাপত্তা দিবে। আমার মুভমেন্ট ফ্রি থাকবে, আমি যেখানে ইচ্ছে যাব, আমার যে কাজ আছে আমি করব, আমাকে তারা সেখানে সিকিউরিটি দেবে। সেটাই হলো নিরাপত্তা। জি, আমরা শুনলাম মাননীয় প্রধানমন্ত্রী এবং বেগম জিয়ার যে বক্তব্য। ডক্টর আসিফ নজরুল আমাদের সাথে আছেন, তবে আমরা একটু গুলশানস্থ বিএনপির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে আমাদের সহকর্মী রয়েছে, আমরা একটু এবার তার কাছে যাই। জাহাঙ্গীর আকন্দ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জাহাঙ্গীর আকন্দ, এখন বিএনপির কার্যালয়ের সামনের কি অবস্থা, আপনি কি দেখতে পাচ্ছেন সর্বশেষ যে পরিস্থিতি সেটি? কিরণ, এই মুহূর্তে আমি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের ভিতরে অবস্থান করছি এই কারণে যে আপনার সারাদিন ধরে গণমাধ্যম কর্মী সহ কাউকে ঢুকতে না দেওয়ার পরে আপনার বিকেল 4টার দিকে কিছুটা শিথিলতা আনা হয়। সেই সুযোগে আমরা সেখানে ঢুকি এবং তারপর পরই আপনার সন্ধ্যা 6:30টার দিকে কিন্তু কার্যালয়ের আর বাইরে থেকে কাউকে আর প্রবেশ করতে দেওয়া হয়নি। তো আমি আপনার সবশেষ খবর যেটা জানাতে যাচ্ছি যে এই মাত্র আপনি হয়তো এখনই দেখাতে যাচ্ছি, ভিতর থেকে আমরা বাইরে দেখানোর চেষ্টা করছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে 4টি বালি ভর্তি ট্রাক নিয়ে আসা হয়েছে, সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে। আর সকাল থেকে তো 86 নম্বর যে রোডের বাসা গুলশান কার্যালয়ের, সেই রোডের দুপাশেই ব্যারিকেড দেওয়া হয়েছিল পুলিশের ভ্যান দিয়ে, জলকামান দিয়ে। সেটাকে রাত মধ্যরাতে আবারও সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো 10:30টার দিকে আমি বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে যেটা জানিয়েছিলেন যে আগামীকালকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নয়াপল্টনের উদ্দেশ্যে রওনা দিবেন সকালের দিকে, সকাল 10টা থেকে 11টার মধ্যে, এবং নেতাকর্মীদেরকে সেখানে জড়ো হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন। তো এখন যেহেতু নতুন করে আবার বালির ট্রাক নিয়ে আসা হয়েছে, আপনি জানেন যে গত বছরের 29শে ডিসেম্বর যে অভিযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু একই ধরনের ব্যবস্থা নিয়েছিল তার বাসার সামনে, আজকেও সেই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এখন দেখা যাবে যে আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যে ব্যারিকেড ভেঙে কতটুকু এগোতে পারেন, সেজন্য কালকে পর্যন্ত অবস্থা করতে হবে। আর সবশেষ অবস্থা হচ্ছে যে বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়া কার্যালয়ের ভিতরেই অবস্থান করছেন গতকালকে রাত্র থেকে। তো গতকাল রাত্রে রিজভি আহমেদকে দেখতে যাওয়ার জন্য বের হয়েছিলেন, কিন্তু তাকে বের হতে দেওয়া হয়নি। এরপর আর তিনি বের হওয়ার জন্য পদক্ষেপ নেননি, তবে আগামীকালকে বের হবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। জাহাঙ্গীর, আপনার কাছে একটু সর্বশেষ জানতে চাই, আগামীকালকের কর্মসূচি নিয়ে যে রাত পহলেই সকাল 10টার কর্মসূচি কথা রয়েছে, সেই বিষয়ে বেগম জিয়া কি মন্তব্য করেছেন বা তার কোনো বক্তব্য আছে কিনা? আচ্ছা, হ্যাঁ, আমি সেই বিষয়টি মারুফ কামাল খান সোহেলের কাছে, যিনি প্রেস সচিব, তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আগামীকালকে তো 144 ধারা জারি করা হয়েছে সভা সমাবেশের মধ্য দিয়ে। তো তিনি বলেছেন তিনি এটা সরকারের এই অবৈধ আদেশ, অন্যায়, এটা তিনি মানবেন না এবং তা ভেঙেই তিনি নয়াপল্টনের দিকে রওনা হবেন এবং তিনি সমাবেশ এবং কালো পতাকা মিছিল সফল করতে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। জি, ধন্যবাদ জাহাঙ্গীর আপনাকে। আপনি সেখানে থাকুন, পরবর্তীতে কোনো বিশেষ সংবাদ থাকলে আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। ডক্টর আসিফ নজরুল, আপনি বিশ্লেষণ দেখছিলেন আমাদের জাহাঙ্গীর যে আমাদের রিপোর্টার রয়েছে সেখানে, এবং সমস্ত টেলিভিশন, পত্রপত্রিকা, অনলাইন সবগুলো নিশ্চয়ই আমরা দেখেছি যে বেগম জি অন্তরীণ। গত সময় আমরা দেখেছি যে 5 জানুয়ারি নির্বাচনের পূর্বে 3টি ট্রাক, আমাদের জাহাঙ্গীর জানিয়েছে যে সেখানে এবার আনা হচ্ছে 4টি ট্রাক। তো আপনি পুরো বিষয়টাকে কিভাবে বিশ্লেষণ করছেন? আমি বর্তমান প্রধানমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য দেখলাম, এটা অত্যন্ত স্পষ্ট যে বেগম জিয়াকে বন্দি করে রাখা হয়েছে, ওনাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, গৃহবন্দী বা অফিস বন্দী বা অবরুদ্ধ করে রাখা হয়েছে। শুধু বি চৌধুরীকে আসতে দেয়নি সেটা তো না, আপনার রিপোর্টার তো এইমাত্র বললো 4টা পর্যন্ত গণমাধ্যমের কোনো লোককেও ঢুকতে দেওয়া হয় নাই। আর নিরাপত্তা যদি দেওয়া হয়, ফর এক্সাম্পল আমাদের প্রধানমন্ত্রী তো সর্বোচ্চ নিরাপত্তা ভোগ করেন, তো উনি তার মানে কি উনি শুধু বাসায় আর অফিসে থাকেন? উনি আজকে ভাষণ দিলেন কিভাবে? উনি যেখানে ইচ্ছা যেতে পারছেন না? যাকে নিরাপত্তা দেওয়া হয়, সর্বোচ্চ নিরাপত্তা পান আমাদের প্রধানমন্ত্রী, তো উনি কি যেখানে ইচ্ছা ওখানে যেতে পারেন না? উনি কি সমাবেশ করতে পারেন না?
উনি কি যে কোনো মানুষের সাথে দেখা করতে পারেন না? তো ওনার চেয়ে অনেক কম নিরাপত্তা বেগম জিয়াকে দেওয়া হচ্ছে, তো উনি কারোর সাথে দেখা করতে পারছেন না কেন ওনাকে অ্যালাউ করা হচ্ছে না? আমি প্রথমেই বেগম জিয়াকে যেভাবে অন্তরীণ করে রাখা হয়েছে, অবরুদ্ধ করে রাখা হয়েছে, তার তীব্র নিন্দা জানাই। এবং আমরা 90 পরবর্তী সময়ে গণতন্ত্রের উপর এই ধরনের হামলা, একজন সাবেক প্রধানমন্ত্রী, একটা এত বড় দলের নেতা, তার উপর এই ধরনের আচরণ, যে তাকে বাইরের লোকের সাথে কথাই বলতে দেওয়া হবে না, যেটা আমরা 5ই জানুয়ারিতে লক্ষ্য করেছি, এই 5ই জানুয়ারিতে লক্ষ্য করলাম, এটা আমি মনে করি একটা কলঙ্কজনক দিন। আবারও 5ই জানুয়ারি, গত 5ই জানুয়ারি যেরকম কলঙ্কজনক দিন ছিল, এটাও কলঙ্কজনক দিন। এবার আমি আপনাকে জাস্ট 2টা মিনিট টাইম দিবেন। দেখেন 5ই জানুয়ারি কি হয়েছিল। 5ই জানুয়ারি 2013 সালে এমন একটা নির্বাচন হয়েছিল যেটা সারা পৃথিবীর ইতিহাসে বিরল। এরকম অদ্ভুত, অচিন্তনীয়, হাস্যকর, প্রহসনমূলক নির্বাচন সারা পৃথিবীতে গণতন্ত্র উন্মেষ হওয়ার পর কোনোদিন হয়েছে কিনা আমি নাইম ভাইকে জিজ্ঞেস করবো, আপনাকে জিজ্ঞেস করবো। আপনাকে এক্সাম্পল দেখাই। ভোট হয় নাই, একটা লোক ভোট দেয় নাই, ভোটের দিনও আসে নাই, তার আগে 153 জন ইলেক্টেড হয়ে গেছে। ভোটের আগেই সংসদ গঠন হয়ে গেছে, কারণ 153 জন ইলেক্টেড হলে তারা সরকার গঠন করতে পারে। ভোটের আগেই সরকার গঠন হয়েছে, নির্বাচনের আগেই নির্বাচন শেষ হয়ে গেছে। তারপরে যে আসলে নির্বাচন হয়েছে সেখানেও ব্যাপক কারচুপি হয়েছে, আমরা পত্রপত্রিকায় দেখেছি। ব্যালট বাক্স স্টাফিং করা হয়েছে, তারপর প্রশাসনের পক্ষ থেকে নানান ধরনের কারচুপি করা হয়েছে। থার্ড যে দিকটা ছিল সেটা হচ্ছে আরো অদ্ভুত ব্যাপার। এই নির্বাচনটা আমরা তো বলে থাকি এটা প্রশ্নবিদ্ধ নির্বাচন, এটা অগ্রহণযোগ্য নির্বাচন, কিন্তু এই নির্বাচনে কিছু কিছু অবৈধ দিকও ছিল। আপনি খেয়াল করেন, যখন নির্বাচনটা হয়, এটা একটা সর্বদলীয় সরকার আন্ডারে হয়েছিল, ওই সরকারে জাপার মন্ত্রী, যারা জাতীয় পার্টির মন্ত্রী, তারা পদত্যাগ করেছিল, ওই পদত্যাগ গ্রহণ করা হয়নি। এই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ থেকে বিরত থেকেছিল। জাতীয় পার্টির প্রেসিডেন্ট বলেছিল আমরা নির্বাচনে নাই, আমরা উইথড্র করলাম। নির্বাচন কমিশন সেই উইথড্রয়াল গ্রহণ করেনি। নির্বাচন কমিশনে কি রাইট আছে গ্রহণ না করার? এরশাদ যখন বলে দিবে আমি নির্বাচন অংশগ্রহণ করবো না, তো চিঠি দিয়েছিল। তার মানে সেদিন নির্বাচন অংশগ্রহণ করে নাই, বরাদ্দ না করতে চিঠি দিয়েছিল, বরাদ্দ না করতে চিঠি দিয়েছিল। সেই চিঠি কেন অগ্রাহ্য করা হলো? এরশাদের চিঠির যখন অগ্রাহ্য করছে, তার মানে নির্বাচন কমিশন অবৈধ কাজ করছে। তো অবৈধ কাজ করছে, ইলেকশন তো অবৈধ ছিল। আসলে এটা কিছু কিছু দিক তো অবৈধ ছিল। এগেইন নির্ধারিত সময় পার হওয়ার পর আওয়ামী লীগের প্রার্থী, যারা আপনার ওই বিনা নির্বাচনে বিজয় সম্পন্ন করার জন্য মনোনয়নপত্র প্রত্যাহার করতে চেয়েছে, নির্বাচন মনোনয়নপত্র প্রত্যাহারের অতিবাহিত হওয়ার পরেও তাদের মনোনয়ন প্রত্যাহার গ্রহণ করা হয়েছে। এরকম অনেকগুলো এক্সাম্পল আছে। নির্বাচন কমিশন সেদিন যা করেছে এটা পুরাপুরি অবৈধ ছিল, এবং এই নির্বাচনের বেশ কিছু অবৈধ দিকও ছিল। এখন এই নির্বাচনকে আমরা অবৈধ বলতে চাই না, কারণ আমরা চাই না গণতন্ত্রে কোনো সংকট আসুক। আমরা বলতে চেয়েছিলাম এটা নাইম ভাইয়ের মতোই সংবিধান রক্ষা নির্বাচন, ঠিক আছে, ভালো করে একটা ইলেকশন দেন, যেটা 1996-এ বিএনপি করেছিল, 7 মাসের মধ্যে ইলেকশন দিয়েছিল, এরকম একটা অদ্ভুত নির্বাচন করার পরে। এখন আপনার এই ইলেকশনে ইম্প্যাক্টটা কি হয়েছিল? ইম্প্যাক্টটা হয়েছিল এই নির্বাচনের আগে সকল জরিপ, সকল স্থানীয় পরিষদের নির্বাচন, স্থানীয় নির্বাচন এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী এই 10ম সংসদ নির্বাচনে বিএনপির বিজয় অবধারিত ছিল, আওয়ামী লীগের পরাজয় অবধারিত ছিল। কিন্তু 5ই জানুয়ারির এই অদ্ভুত নির্বাচনের মাধ্যমে একটা দলের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়কে হাইজ্যাক করে, ছিনতাই করে আরেকটা দল ক্ষমতায় রয়েছে। এখন ওই দিনটাকে, যেই দলের ক্ষমতা হাইজ্যাক করা হয়েছে বলে তারা বিশ্বাস করে, ওই দিনটাতে তারা একটা প্রোটেস্ট করবে না, ওই দিনটাতে আপনি তাকে সমাবেশ করতে দিবেন না, ওই দিনটাতে আপনি আশা করবেন ওই দলের নেত্রী, যারা তো এখন প্রধানমন্ত্রী হওয়ার কথা, ওই আপনি আশা করবেন উনি শুধুমাত্র বাসায় গিয়ে ঘুমাতে পারবে, আর কোনো কিছু আর কোনো জায়গাতে আর অধিকার ওনার নাই। এতটুক একটা ন্যূনতম যদি সহিষ্ণুতা না থাকে, বেগম জিয়া যদি আজকে জনসভা করতো, আওয়ামী লীগ নাকি বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় দল, সংসদের মধ্যে প্রায় 9% আসন তাদের, উন্নয়নের নহর দেশে বইয়ে দিয়েছে, ফাইন, আপনারা সরোয়ারী উদ্যানে একটা জনসভা করতেন, বিএনপিকে একটা নয়াপল্টনে জনসভা করতে দিতেন, দেখা যেত কার জনসভা কত লোক এসেছে, সেটা করে দেখাতেন। এটা একটা গণতন্ত্রের একটা সহিষ্ণু গণতান্ত্রিক লড়াই হতো। আজকে ওই সহিষ্ণু গণতান্ত্রিক লড়াইয়ে নামার শক্তি, সাহস, আত্মবিশ্বাস আওয়ামী লীগের নাই। তারা বিএনপিকে অবরুদ্ধ করে, নেত্রীকে অবরুদ্ধ করে, রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে তারা দেখাতে চাচ্ছে তাদের শক্তিমত্তা। রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে বিরোধী দলকে দমাতে হলে তো আপনার নির্বাচিত গণতান্ত্রিক শাসকের দরকার পড়ে না। এই জায়গায় একটু আপনাকে জানার আগ্রহ প্রকাশ করছি, সেটি হচ্ছে আপনি বলছিলেন যে নয়াপল্টনে একটা বা অন্য জায়গায় একটা হতে পারতো। এত বড় দুটি রাজনৈতিক দলের যদি ঢাকা শহরে দুটি সমাবেশ ঘটে, তাহলে তো সংঘর্ষ, সংঘাত হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। এবং সেই কারণের জন্য এর আগে হয়েছে আপনার তো সম্পূর্ণ ভিন্ন দল। আপনি বিএনপিকে বলতেন আপনি মানিক মিয়া এভিনিউতে করেন, সকালে করেন, আমি সরোয়ারী উদ্যানে বিকালে করব, মানে সকাল বিকাল করলেও হয়তো। এবং আমি একটা কথা বলি, আপনি যেটা আশঙ্কার কথা বলছেন, আসিফ নজরুল বলছেন যে যদি আমরা সহনশীলতা দেখাই
তাহলে সংঘাতের কথা চিন্তা করবো কেন? মানে দুই দল যার যার মিটিং করবে, যে যত মিটিং বড় করতে পারে করবে। আর সংঘাত তো মিটিং না হয়েও হচ্ছে, সংঘাতের চেয়ে আবার বেশি মিটিং হচ্ছে। হলেই সংঘাত হবে, এটা কিন্তু আবশ্যিক শর্ত না। কারণ আমাদের যদি এর আগে সেই meeting- সহনশীলতা থাকে। এক্স্যাক্টলি, আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিই, 2013 সনের 5 জানুয়ারি ইলেকশনের পর বিএনপি যতগুলা জনসভা করেছে কোথাও কোনো সহিংসতা বিএনপি করে নাই, কোথাও করে নাই। তো একটা দল একটা বছর, এবং আপনি যদি তুলনা করেন 1996 সনে যখন বিএনপি এই আওয়ামী লীগের এই ইলেকশনের মতো একটা ভুয়া ইলেকশন করেছিল, করার পর বিএনপি যখন ইলেক্টেড হলো ফেব্রুয়ারি মাসে, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন সরকারি সকল কর্মকর্তাকে আহ্বান জানিয়েছিলেন ওই বিএনপি সরকারের সকল আদেশ অমান্য করার জন্য। আপনি পত্রিকা ঘেটে দেখেন, এখনো আছে। সেখানে বিএনপি নেত্রী সরকারি কর্মকর্তা পুলিশের ডিএমপির কাছে লোক পাঠিয়েছেন, ভাই আমাদের একটা সমাবেশ করতে অনুমতি দেন। এত দূর ছাড় দেওয়ার পর আপনি তাকে একটা সমাবেশও করতে দিবেন না। এবং আমার কাছে অদ্ভুত লাগছে কি, আওয়ামী লীগ আসলে বাইরে যতই হম্বিদম্বি করুক, আমি এই ঘটনাগুলি দেখার মনে হয় আওয়ামী লীগ প্রচন্ড ভয় পায় বিএনপিকে, বিশেষ করে খালেদা জিয়াকে, এবং তাদের মধ্যে একটা জনগণ ভীতি কাজ করছে। জনগণ সমাবেশ হলে আপনার প্রবলেমটা কি? আপনার পক্ষে জনগণ আনেন। জনগণ সমাবেশের প্রতি একটা এত বড় গণতান্ত্রিক দল, এত দীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্য, যেই দলের পরিচালনা স্বাধীনতার যুদ্ধে আমরা দেশ স্বাধীন করেছি, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, আপনি জনগণের প্রতি এত ভীত কেন? জনগণকে সমাবেশ করতে দিলে আপনার অসুবিধা কোথায়? এবং আপনি এখানে যখন জাতীয় পার্টিকেও সমাবেশ করতে দেন, 5ই জানুয়ারি যেখানে বিএনপি মনে করে, ছাত্রলীগ গতকালকে সমাবেশ করেছে, বিএনপি তাদের বিশ্বাস করে যে তাদের বিজয় হাইজ্যাক করা হয়েছে, এবং যেই বিশ্বাসের যৌক্তিক কারণ রয়েছে, সেই এরকম একটা দিনে তারা একটা সমাবেশ করবে না? তারা কি বলেছে আজকে আমরা সরকার পতন ঘটাবো, এটা বলেছে? তারা কি বলেছে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় অবরুদ্ধ করে রাখবো, আমরা উঠবো না, এগুলি বলেছে তারা? যদি বলতো বা যদি সহিংসতা করতো, তখন যদি আপনি এই ধরনের মেজার্স দিতেন, তাহলে সেটা জাস্টিফাইড হতো। জি, আমি নাইম ভাই আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে যে আমরা বেগম জিয়ার কার্যালয়ের সামনে, বিএনপি কার্যালয়ের সামনে একটা সংঘর্ষ কিন্তু দফায় দফায় চলছে। তাদের নেতা কর্মীরা যাওয়ার চেষ্টা করছে, বি চৌধুরী যেতে পারেনি, সেটা শোনা গিয়েছে, বাধা দেওয়া হচ্ছে। এমন এক প্রেক্ষাপটে মহিলা দলের কর্মীরা যখন একটা প্রোটেস্ট মিছিল করছিল, ছোট্ট মিছিল, তখন পুলিশের সামনে সরকার সমর্থিতরা তাদেরকে প্রচণ্ডভাবে হামলা করে। এই হামলা আপনি কিভাবে দেখছেন? যে একে তো গণতান্ত্রিক অধিকার চর্চা করতে দেওয়া হচ্ছে না, খালেদা জিয়া বন্দী রয়েছেন, তার সাথে মহিলা কর্মীরা দেখা করতে যাবেন না, তারা দেখা করতে যাবেন, তার উপর আবার হামলা। তো এই বিষয়টাকে গণতন্ত্র চর্চার কিভাবে আপনি দেখছেন? এটা একেবারেই আসলে আসিফ নজরুল বলার পর এখানে আসলে বলার আর মানে অবশিষ্ট নাই। মূল কথা আমিও বলেছি, আমি হয়তো আমার ভাষায় বলেছি যে এটা তো কমপ্লিটলি একটা অসুস্থ গণতান্ত্রিক পরিস্থিতিতে আমরা আছি। এখন এটার একটা সুস্থতার দাবি। আমাদের সংকট হয়, আমরা একটু সংকটটার সমাধান খুঁজে পেতে অসুবিধা হয় যখন আমরা কেবলই বিএনপি আওয়ামী লীগ হিসেবে দেখি। সমস্যাটা কেন হয়? ওই যে আসিফ নজরুল বলল, বিএনপিও তো এরকম একটা কলঙ্কিত নির্বাচন করেছিল এক সময় গোয়ার্তুমি করে। হ্যাঁ, 1.5 মাসের মধ্যে আরেকটা ইলেকশন দিয়েছে, স্বেচ্ছায় দিয়েছে, হ্যাঁ স্বেচ্ছায় দিয়েছে, বা আওয়ামী লীগ আর্জু করতে পারে যে চাপে পড়েও দিয়েছে। হ্যাঁ, আবার আপনি যদি চিন্তা করে দেখেন যে 22শে জানুয়ারি আরেকটা নির্বাচন করতে যাচ্ছিল আওয়ামী লীগ, সরি বিএনপি, এবং সেটাও কিন্তু একগুঁয়েমি ছিল, ইয়াজউদ্দিনকে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে ফেলেছিল। তো এইগুলি হচ্ছে কি, মানে আমরা যে একেবারে নির্ভেজাল একটি দল পাই, এরকম পাই না। আসলে না পাওয়ার ফলে যেটা হয়, আমাদের মনে হয় যে কেবলমাত্র দুটি দলের কনভেনিয়েন্সের জন্য রাজনৈতিক সমঝোতাটা আমাদের রাষ্ট্রের জন্য অতটা ইতিবাচক না, এবং এটা ভায়াবিলিটিও কম, মানে দীর্ঘস্থায়ীও হওয়ার চান্সেস থাকে কম। তার থেকে যদি এমন হতো যে এই অপরচুনিটিটাকে আমরা যদি কাজে লাগাই, যে সকল দল মিলে একটা পরিবেশ তৈরি করা, একটা চাপ তৈরি করা, বা একটা পরিবেশ তৈরি করা যেখানে আমরা লার্জার একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট বিল্ডিং এর জন্য একটা জাতীয় সমঝোতা বা সন্ধির আয়োজন করা, যে সন্ধিটার ভিত্তি হবে যে আমাদের দীর্ঘমেয়াদে যেন একটা স্থায়ী গণতান্ত্রিক রূপ দিতে পারি, দুর্নীতিমুক্ত সমাজ, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ, অর্থনৈতিক আহ্বান তো সকলকে জানাতে হবে। আমি আজকের যদি উদাহরণ দেন, ডক্টর কামাল হোসেন আহ্বানটা জানিয়েছেন। আজকে আমি জানি না, নিউজে নিশ্চয়ই দেখা যেত, আমি শুনেছি ডক্টর কামাল বলেছেন এটা কেবল বিএনপি আওয়ামী লীগের না, সকলের মিলে এটা করা উচিত। উনি সম্ভবত খালেদা জিয়াকে এইভাবে অবরুদ্ধ করে রাখারও উনি প্রতিবাদ করেছেন, যা আপনি জানেন যে বি চৌধুরী নিজে গিয়েছিলেন, দেখা করতে পারেননি। তা আমার যেটা মনে হয় যে এই এখন মানে সকলে মিলে একটা
একটা পরিবেশ তৈরি করা দরকার, এটা লার্জার ইন্টারেস্টে দেশের, যে এটা হতে পারবে না। যেমন প্রধানমন্ত্রী যখন বলছিলেন উনি তো চাইলে বাসায় যেতে পারেন, তো প্রধানমন্ত্রী বুঝতে পারছেন না যে তার বক্তব্য দিয়ে তিনি এটাই জানাচ্ছেন যে তার স্বাধীনতার সীমাবদ্ধতা সীমিত তার বাসায় যাওয়ার মধ্যে, তার অন্যান্য যে কোনো জায়গায় তার যাওয়ার যে নাগরিক হিসেবে তার যে মৌলিক অধিকারটা রয়েছে সেটা এখানে অস্বীকৃত হচ্ছে। প্রধানমন্ত্রীর বক্তব্যেই কিন্তু এটা ধরা যায়। তো আমার মনে হয় যে আমরা এটা না বোঝার মতো না। এই জন্যই আমি বলেছি যে আমি একেবারেই মনে করি না যে সরকারি দলের এই কৌশলটা তাদের দলের জন্য কোনো মর্যাদা বা লাভ বয়ে আনবে, বরং এটা বিএনপির পাল্লাটাকে ভারী করেছে। আমি আবারও বলছি, এই 5 তারিখের 5 জানুয়ারি 2015 এই প্রোগ্রামের এই পরিণতিতে বিএনপির পাল্লায় লাভটা বেশি দেখতে পাচ্ছি আমি। জি জি, আসলে কার পাল্লা লাভ সেটি জনগণই দেখবেন। তবে আমরা এখন এই আলোচনার মধ্যে একটা ফোন নিয়ে নেই। প্রিয় দর্শক, আপনি আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খন্দকার জিল্লুর রহমান, ঢাকা থেকে বলছি। আমার একটা প্রশ্ন হলো, আমাদের বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে ওনাকে আটকে রাখছেন বালির ট্রাক দিয়ে, আর এবং মাননীয় প্রধানমন্ত্রী ওনার নানা রকম নাটকীয়তার কথা বলছেন। আসলে এটা কি সরকারি দলের রাজনৈতিক শিষ্টাচার না আগে রাজনৈতিক ভ্রষ্টাচার? জি নিশ্চয়ই, ডক্টর আসিফ নজরুল। এটা তো আপনি যদি লক্ষ্য করে দেখেন, 5 জানুয়ারি নির্বাচনের আগের থেকে আমাদের রাজনীতিতে অনেক দূষিত দিক ছিল, অনেক অগণতান্ত্রিক সিমটম ছিল। 5 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে এবং নির্বাচনের পরে আওয়ামী লীগ সরকার অগণতান্ত্রিক আচরণের যেই মানদণ্ড নির্ধারণ করছে, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা। আপনি দেখেন, একটু আগে আপনি বললেন যে ছাত্রলীগের ছেলেরা বা আওয়ামী লীগের লোকজন নারীদের উপর হামলা করেছে। এটা কি নতুন ঘটনা? এটা কতবার হয়েছে গত 2 বছরে। এবং আপনি, আমার কাছে একটু মাঝে মাঝে অবাক লাগে, বিএনপি আমলে যখন আওয়ামী লীগের কোনো নারী কর্মীর উপর হামলা হয়, তখন বাংলাদেশের সকল মানবাধিকার সংগঠন, সকল নারী নেত্রীরা সোচ্চার হয়ে ওঠেন। আওয়ামী লীগ আমলে ওনারা সোচ্চার হয় না কেন? হঠাৎ আমার মনে হলো, কারণ তারা হয়তো বিশ্বাস করে যে এটা আওয়ামী লীগের পক্ষে করা খুব সহজ ব্যাপার। আওয়ামী লীগ এরকমই, আওয়ামী লীগ প্রয়োজনে নারীদেরকে ধরে পিটাবে, মহিলাদেরকে ধরে পিটাবে, যা ইচ্ছা করবে। আওয়ামী লীগের এটা তারা সহ্য করা, মানে আওয়ামী লীগের জন্য এটা সহজাত ব্যাপার। এটা কি তারা ধরে নিয়েছেন? যদি ধরে না নেন, এর আগে অনেকবার নারীদের উপর পুলিশের উপস্থিতিতে সরকারি দলের লোকজন হামলা করেছে, তারা কেন এটা প্রতিবাদ করেন না? আজকে নাইম ভাই যে কথাটা বললেন, ডক্টর কামালের এই ধরনের শান্তিনিকেতনী আহ্বানে কিছুই হবে না বাংলাদেশে, উনি বহুবার এরকম আহ্বান জানিয়েছেন। আপনি যদি সাদাকে সাদা, কালোকে কালো বলতে না পারেন, সবাই দৃঢ়ভাবে যদি আমরা না পারি, আমরা যদি নানান হিসাব করি, নানান ভয় পেয়ে আছে, এটা বললে আমরা এটা ভাববে, ওইটা বললে আমরা এটা ভাববে। পৃথিবীতে একটা জিনিসই সত্যি, সেটা হচ্ছে যেটাকে সত্যি সেটাকে সত্যি বলতে হবে, যেটাকে মিথ্যা সেটা মিথ্যা বলতে হবে। 5 জানুয়ারির নির্বাচনে বিএনপির বিজয় হাইজ্যাক করা হয়েছে, এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। আমি আপনাকে অনেকগুলো সিমটম বলেছি। এই দিনটি বিএনপিকে পালন করতে দেওয়া, শান্তিপূর্ণভাবে পালন করতে দেওয়া, পৃথিবীর যে কোনো মানদণ্ডে সরকারি দলের উচিত ছিল এটা করতে দেওয়া। এটা করতে না দিয়ে সরকার চরম অগণতান্ত্রিক আচরণের পরিচয় দিয়েছে। এই কথাটা বাংলাদেশের সকল মহল থেকে কেন বলা হচ্ছে না? কেন ঐক্যবদ্ধ, কেন ডক্টর কামাল হোসেন এভাবেই বলবেন কেন? উনি এটা প্রোটেস্ট করলেন না কেন? আমি তো আশা করেছিলাম যে ডক্টর কামাল হোসেন বলেন বা অন্য যত নেতৃবৃন্দ বলেন, ওনারা বিএনপি অফিসে গেলেন না কেন? যা ওনারা বললেন না কেন? বেগম খালেদা জিয়া তো গণতান্ত্রিকভাবে 2 বার অন্তত নির্বাচিত প্রধানমন্ত্রী, 3 বার নাকি, ওটা নিয়ে আপনাকে একটা ইন্টারেস্টিং ডিবেটের কথা বলি। আমি প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছিলাম, উনি বক্তৃতার থেকে এক জায়গায় বলেছেন যে উনি 2 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। এটা বলে উনি বলেছেন, অবশ্য ওনারা বলেন যে উনি 3 বারের নির্বাচিত। তার মানে থার্ড যে নির্বাচিত, অর্থাৎ 1996 ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত যে হয়েছিলেন বেগম খালেদা জিয়া, এটা প্রধানমন্ত্রী স্বীকার করেন না, এখনো স্বীকার করেন না। কারণ উনি প্রথম বলেছেন 2 বার, তা বলেছে অবশ্য ওনারা মনে করে 3 বার, তার মানে উনি মনে করেন না। তো 1996 কবে নির্বাচন হয়ে গেছে? 1.5 মাস একটা ভুয়া নির্বাচন করে বিএনপি ক্ষমতা এসে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছে। সেটাকে আপনি এত স্বীকার করতে পারেন না। আর আপনার দল এর চেয়ে অনেক প্রশ্নবিদ্ধ একটা ইলেকশন করেছে, এটাকে বেগম জিয়া স্বীকার করে বাসায় বসে বসে ভিসিআর টেলিভিশন দেখবেন, এটা আপনি কিভাবে আশা করেন? এবং এটুকু কর্মসূচি কেন পালন করতে দিবেন না? দিলে প্রবলেমটা কোথায়? আপনার মিনিমাম একটা ডেকোরাম তো আছে। আপনি বিএনপি সমাবেশ করার পর বিএনপি যদি সরকার উৎখাত করব, প্রধানমন্ত্রী অফিস ঘেরাও করব বা
আওয়ামী লীগের মতোই যারা পুলিশ প্রশাসনে আছে, অন্য জায়গায় আছে, তাদের বিদ্রোহ করা আহ্বান জানাতো, তখন আপনি অ্যালার্ম হয়ে আপনি দেশবাসীকে বলতে পারতেন, দেখেন ভাই সে একটা অরাজকতার দিকে যাচ্ছে, এখন আমাকে মেজাজ নিতে হবে। আপনি কিছু করার আগেই প্রিএম্প্ট করে দিবেন, এবং সেটা বাংলাদেশের সকল মানুষকে আপনার মানে আমি পছন্দ হচ্ছে না, কিন্তু বেগম খালেদা জিয়ার উপর অ্যাটাক বা বিএনপির উপর অ্যাটাক দেখে আমি চুপ করে থাকবো, আমাকে পাছে বিএনপির প্রতি সহানুভূতিশীল ভেবে বসে কিনা, পাছে আমাকে একটু কম প্রগতিশীল ভাবে কিনা, এই দোটানায় এই জাতি এত বছর আছে দেখে বিএনপির পক্ষে গেলে কি প্রগতিশীল থেকে নাম কেটে যায় নাকি? এটা একটা অন্য সমস্যা আছে। পক্ষ বিপক্ষ না, এটা হচ্ছে গণতান্ত্রিক আচরণের পক্ষ বিপক্ষ। এই পক্ষ বিপক্ষ আমি নাইম ভাই, আমরা নাগরিক সমাজ, রাজনৈতিক সমাজ নিতে নিদারুণ ভাবে ব্যর্থ হই দেখেই বেগম খালেদা জিয়া স্বৈরাচারী হয়, শেখ হাসিনা স্বৈরাচারী হয়, এই সরকার আরো সবচেয়ে বেশি স্বৈরাচারী হয়েছে। এটা চলতে থাকবে বাংলাদেশে। নাইম ভাই যেটা বলো সবাই মিলে বসে এটা করবে, আমি এই ধরনের কোনো আশাবাদী বিশ্বাসই করি না। আমি না, সময় না থাকলে যে আমরা একটা বিরতি যাই, তারপর নাইম ভাই কথা বলতে চেয়েছিলেন, তবে আমরা সেই কথাগুলো শুনবো একটা বিরতির পর। দর্শক প্রাণফোটা নিউজ এন্ড ভিউজের ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমরা আপনাদের কাছে কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো। আপনারা দেখছেন প্রাণ ফ্রুটো নিউজ এন্ড ভিউজ। সময় অসময় ফ্রুটোময়। ডাচ বাংলা মোবাইল ব্যাংকে অ্যাকাউন্ট আছে, খাঁটি খাই, কোনো অন্যায় নাই ভাই। মোবাইলে ডাচ বাংলা ব্যাংক, আস্থার প্রতীক ডাচ বাংলা মোবাইল ব্যাংক। অ্যাকাউন্ট ছাড়া টাকা লেনদেন করা অন্যায় জানি, ধনে ছোট হইতে পারি, জ্ঞানে মানে খাটো না। মোবাইলে ডাচ বাংলা ব্যাংক, সময় অসময়ে বন্ধুর প্রতীক ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। নিজে ভালো তো দেশ, সমাজ, সংসার সবারই ভালো। ভালোর সঙ্গে আছি, থাকবো সব সময়। সম্মানের প্রতীক ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। প্রাণ মশলা ম্যাজিক বক্স অফারের স্ক্র্যাচ কার্ড জায়গা মতো ঘষলেই মিলবে রিটার্ন এয়ার টিকেট, এলইডি টিভি, ক্যাশ, স্পুন সহ দারুণ সব পুরস্কার। ডাচ বাংলা মোবাইল ব্যাংকে অ্যাকাউন্ট আছে, খাঁটি খাই, কোনো অন্যায় নাই ভাই। মোবাইলে ডাচ বাংলা ব্যাংক, আস্থার প্রতীক ডাচ বাংলা মোবাইল ব্যাংক। অ্যাকাউন্ট ছাড়া টাকা লেনদেন করা অন্যায় জানি, ধনে ছোট হইতে পারি, জ্ঞানে মানে খাটো না। মোবাইলে ডাচ বাংলা ব্যাংক, সময় অসময়ে বন্ধুর প্রতীক ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। দাদা আপনি বলুন। কি যে বলেন, আপনি বলুন। দুধ টক শুতে টক নাই, না জমছে না। এই নে জমিয়ে দেবে প্রাণ চানাচুর। তোকে মতো লোকের লাগা আমাকে মতো লোকের লাগে কি আছে? দেশের এই অবস্থা। প্রাণ চানাচুর আড্ডা জমিয়ে দেবে। নিজে ভালো তো দেশ, সমাজ, সংসার সবারই ভালো। ভালোর সঙ্গে আছি, থাকবো সব সময়। সম্মানের প্রতীক ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। দুবাই না ছাই, দিনে গরম রাতে ঠান্ডা, হাত পা চরচর করে। নতুন তো আবহাওয়া হজম হইতে আছে না। ইবাল প্রাণ সরিষার তেল, তেল গায়ে মেখে গোসল করবি, শরীর থাকবো ঠান্ডা, চরচরবি করবো না। দেশে তৈরি প্রাণ সরিষার তেল আপনার শরীরের চটচটে ভাব দূর করে দেবে স্বস্তি। তোরে তো জব্বর ফ্রেশ লাগতেছে। প্রাণ সরিষার তেল, আরবের উষ্ণতায় শীতল আমেজ। প্রাণ মশলা ম্যাজিক বক্স অফারের স্ক্র্যাচ কার্ড জায়গা মতো ঘষলেই মিলবে রিটার্ন এয়ার টিকেট, এলইডি টিভি, ক্যাশ, স্পুন সহ দারুণ সব পুরস্কার। অ্যাকাউন্ট ছাড়া টাকা লেনদেন করা অন্যায় জানি, ধনে ছোট হইতে পারি, জ্ঞানে মানে খাটো না। মোবাইলে ডাচ বাংলা ব্যাংক, সময় অসময়ে বন্ধুর প্রতীক ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। ডাচ বাংলা মোবাইল ব্যাংকে অ্যাকাউন্ট আছে, খাঁটি খাই, কোনো অন্যায় নাই ভাই। মোবাইলে ডাচ বাংলা ব্যাংক, আস্থার প্রতীক ডাচ বাংলা মোবাইল ব্যাংক।
নিজে ভালো তো দেশ, সমাজ, সংসার সবারই ভালো। ভালোর সঙ্গে আছি, থাকবো সব সময়। সম্মানের প্রতীক ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। দাদা আপনি বলুন। কি যে বলেন, আপনি বলুন। দুধ টক শুতে টক নাই, না জমছে না। এই নে জমিয়ে দেবে প্রাণ চানাচুর। তোকে মতো লোকের লাগা আমাকে মতো লোকের লাগে কি হইছে? দেশেরই অবস্থা। প্রাণ চানাচুর আড্ডা জমিয়ে দেবে। ডাচ বাংলা মোবাইল ব্যাংকে অ্যাকাউন্ট আছে, খাটি খাই, কোনো অন্যায় নাই ভাই। আস্থার প্রতীক ডাচ বাংলা মোবাইল ব্যাংক। অ্যাকাউন্ট ছাড়া টাকা লেনদেন করা অন্যায় জানি, ধনে ছোট হইতে পারি, জ্ঞানে মানে খাটো না। সময় অসময়ে বন্ধুর প্রতীক ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। নিজে ভালো তো দেশ, সমাজ, সংসার সবারই ভালো। ভালোর সঙ্গে আছি, থাকবো সব সময়। সম্মানের প্রতীক ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। দুবাই না ছাই, দিনে গরম রাতে ঠান্ডা, হাত পা চরচর করে। নতুন তো আবহাওয়া হজম হইতে আছে না। ইবাল প্রাণ সরিষার তেল, তেল গায়ে মেখে গোসল করবি, শরীর থাকবো ঠান্ডা, চরচর্বি করবো না। দেশে তৈরি প্রাণ সরিষার তেল আপনার শরীরের চটচটে ভাব দূর করে দেবে স্বস্তি। তোরে তো জব্বর ফ্রেশ লাগতেছে। প্রাণ সরিষার তেল, আরবের উষ্ণতায় শীতল আমেজ। আপনারা দেখছেন প্রাণ ফ্রুটো নিউজ অ্যান্ড ভিউজ। দর্শক আরেকবার স্বাগত প্রাণ ফুটে নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। নাইম ভাই, আপনি আলোচনায় সংযোগ করতে চেয়েছিলেন কিছু। আমি আসিফ নজরুলের কথার সূত্র ধরে বলতে চাচ্ছিলাম আমাকে যে এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, এটা আমরা এক বাক্যেই বলতে হয়, এটা বিস্তারিত বলার কিছু নাই। খালেদা জিয়া তার নিজের মতো করে চলাচল করতে পারবেন না, তার নিজের একটা ইভেন তার যদি ভুল রাগও হয়, ভুল প্রতিক্রিয়াও হয়, এটা মানে 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 আমি বলবো যে অগ্রহণযোগ্য প্রতিবাদও হয়, সেটাও তার করার অধিকার আছে, যতক্ষণ সেটা সহিংস না, যতক্ষণ সেটা অন্য আইন ক্রিমিনাল অফেন্সের জড়িত না হয়, ওইরকম কোনো অ্যাকশন না হয়। সুতরাং এটা নিয়ে বলার আর অপেক্ষা রাখে না। এখন কথা হচ্ছে যে কেন ডক্টর কামাল হোসেনরা দৌড়ে যাচ্ছে না? বি চৌধুরী গেল, দেখেন এই বি চৌধুরী কিন্তু আবার খালেদা জিয়ার সরকার দ্বারাই অপমানিত, লাঞ্ছিত হয়ে রাষ্ট্রপতি। আজকে খালেদা জিয়া বিবিসিতে যখন বলেন তিনি আমাদের একজন ফর্মার প্রেসিডেন্ট, এই কথাটা কি তার মনে ছিল যেদিন রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীকে অপমান করে রাষ্ট্রপতির মানে বাসা থেকে বের করে দিয়েছিলেন? তো এইগুলি কিন্তু আমাদের রাজনৈতিক দলের লিগেসি। সুতরাং কি হয়, আমরা বিএনপির উপরে আমি এই জায়গায় একটুখানি যোগ করি। আমার মনে হয় দেখেন বি চৌধুরী তার তো মহত্বের পরিচয় দিয়েছে সেই জায়গাটাতে, আজকে গণতন্ত্র চর্চা যখন ব্যাহত হচ্ছিল তিনি তার সে রাগ ঢাক ভুলে গিয়ে আজকে জনগণকে জানানোর চেষ্টা করেছেন। না, আমি এটাই বলছিলাম, এই জায়গাটাতে আসছিলাম। তারপরও বিএনপি গেছেন। খালেদা জিয়া যে এই রকম নির্ভরযোগ্যতার জায়গাগুলিতে কিছু সংশয় বিএনপিরও তৈরি করা আছে, যার ফলে যেটা হয় এই যে দেখেন বিগত 2014 নির্বাচনে গেল না দলের সংখ্যা কিন্তু বেশি। আপনি যদি নির্বাচন কমিশনের নিবন্ধিত দলগুলির দিকে তাকান, সিপিবি সহ অনেক দল যায় নাই, 34টার মতো প্রায় যায় নাই। এই যে দলগুলি গেল না তাদের সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক ভাবে সম্পর্ক তৈরি করা, তাদের উপর দায়িত্ব দেওয়া, বিএনপি যে আগামীতে সুশাসনের রাজনীতি করবে, দুর্নীতির বিরুদ্ধে থাকবে, তারা যে স্থানীয় সরকারকে শক্তিশালী করবে, নির্বাচন কমিশনকে শক্তিশালী করবে, তারা যে ভিন্ন মাত্রার রাজনীতি করবে, তারা যে অ্যাকোমোডেশনের রাজনীতি করবে, সেখানে যে কামাল হোসেন জাতীয় দল, তাদের হয়তো দলের ভোটার কম কিন্তু তাদের কন্ট্রিবিউশন রাখার স্পৃহা এবং যোগ্যতা আছে, এমন অনেককে অ্যাকোমোডেট করার জায়গা দিবে গণতন্ত্রে, লার্জার যেটাকে বলে আমরা প্লুরালিজমের স্বার্থে, সেই রকম একটা ঘোষণা এবং মানে রাজনীতি পরিবর্তনের একটা ঘোষণা তাদের দরকার, দিয়ে তাদের সঙ্গে এনগেজ করা দরকার ছিল আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবেও। তো সেটা না করে এই যে প্রিম্যাচিওর 7 দফা দিয়ে এককভাবে যাওয়া, তার মধ্যে যে বি চৌধুরী গেছে, আই এম ভেরি হ্যাপি। কামাল হোসেন সাহেবরাও যাবেন এরকম একটা সারাদিন আমরা কথা শুনছিলাম, কিন্তু না গেলেও অ্যাটলিস্ট তারা কিন্তু এগুলির প্রতিবাদ করছেন এবং বলছেন যে এটার সমাধান হতে হবে, এটা গণতন্ত্রে গ্রহণযোগ্য না। সুতরাং একেবারে বলছেন না তা না। সুতরাং বিএনপিকেও তো একটা নতুন ধরনের রিনিউয়ালের কথা বলতে হবে, বিএনপিকে শোনাইতে হবে সেই আশ্বাস যে এবার বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করছে না,
বিএনপি সত্যি সত্যি বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আনার জন্য রাজনীতি করতে চাচ্ছে, এই আশ্বাস যদি লার্জার সোসাইটিকে দেওয়া যায়, আমার মনে হয় বিএনপি শক্তিশালী হবে এবং আওয়ামী লীগও এই ক্যাম্পেইনটা তাদের করতে হবে, যে তারা ক্যাম্পেইন কনফিডেন্স বিল্ডিং এবং এইভাবে একটা সিচুয়েশন তৈরি করা। নিশ্চয়ই আমরা একটা ফোন আছে, আমরা ফোন নিয়ে আবার আলোচনায় আসবো। প্রিয় দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুলজার বলছিলাম, কেমন আছেন? জি, ভালো আছি। আমি এখানে আমার দুজন সম্মানিত আলোচক আছেন, স্পেশালি আসিফ স্যার, আমি খুব রেসপেক্ট করি উনাকে। আমার ছোট্ট দুটি প্রশ্ন। আমরা টিভির কলিং এ বারবার দেখতেছি বিএনপি চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী, উনাকে সাবেক প্রধানমন্ত্রী উনার বাসার সামনে 6টি বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ করা বা অবরুদ্ধ করে রাখা হয়েছে উনাকে গত রাত্র থেকে, এবং বিভিন্নভাবে উনাকে হ্যারাস করা হচ্ছে, অনেককে দেখা করতে দেওয়া হচ্ছে না। কিন্তু কিছু কিছু সম্মানিত আলোচক এই জিনিসটাকে বলতেছেন যে উনাকে নাকি অবরুদ্ধ করা হয় নাই, এবং দেশের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে যে উনি অবরুদ্ধ নন। জি, সম্মানিত আলোচকবৃন্দ, ধন্যবাদ। আসিফ ভাই একই কথা, কিন্তু আমাকে কারেকশন করেছে প্রিয় দর্শক, 3টি নয়, 4টি নয়, 6টি ট্রাকের কথা তিনি বলছেন, এবং তিনি অবরুদ্ধ নয়। এই বিশ্লেষণ আপনি কিভাবে? না, এই বিশ্লেষণের কোনো প্রয়োজনই নেই। যদি টিভিতে কেউ এটা বলে থাকে, আপনি খবর নিয়ে দেখেন, সে এই সরকারের আমলে কোনো না কোনোভাবে সুবিধাপ্রাপ্ত, অথবা এই সরকার থেকে সুবিধা পাওয়ার জন্য মরিয়া কোনো একটা লড়াইয়ে নিয়োজিত, মরিয়া একটা চেষ্টারত আছে। এটা ছাড়া কোনোভাবেই এত নির্জলা মিথ্যা কথা বলা সম্ভব না। আর বালির ট্রাকের যে ব্যাপারটা আর কি, সেটা আমার কাছে একটু অদ্ভুত লাগে। আমি আর নাইম ভাই অনুষ্ঠানে বিরতির সময় আলোচনা করছিলাম যে বেগম খালেদা জিয়াকে যদি আপনি বের হতে না দিতে চান, তো পুলিশের সাধারণ ট্রাক রাখলে হয়, বালির ট্রাক কেন রাখেন? বালির ট্রাক তো যুদ্ধ হলে ট্রেঞ্চ খোলা টোলার জন্য রাখা হয়। এটা না এক ধরনের গ্রাম্য মাস্তানি ছাড়ার কিছু মনে হয় না। বালির ট্রাক রাখার কি দরকার? একটা মানে অদ্ভুত ব্যাপার আর কি। এনিওয়ে, আপনাকে একটা কথা বলি, নাইম ভাই কিছুক্ষণ আগে কিছু কথা বলেছে। দেখেন, আজকে এরকম সময় আপনাকে বলি, দেখেন আমি আজকে যতবার 1996 নির্বাচনের কথা বলেছি, প্রত্যেকবার বলেছি ভুয়া নির্বাচন, প্রত্যেকবার বলেছি। আমরা কখনোই বিএনপির কোনো অগণতান্ত্রিক আচরণকে সমর্থন করি না। 21শে আগস্ট যখন বর্তমান প্রধানমন্ত্রীর উপর হামলা হয়েছিল, তার 3 দিন পরে আমি প্রথম আলোতে লিখেছিলাম, লেখাই তো মানুষের সবচেয়ে বড় প্রকাশ, ঠিক না? এই বলতে পারে আসিফ নজরুল এটা বলেছিল, ও বলতে আসিফ নজরুল এটা বলেছিল, বাট আমি যেটা লিখেছি এটা তো প্রমাণিত। কি তীব্রভাবে নিন্দা করেছিলাম। আমরা যে কোনো অগণতান্ত্রিক আচরণের নিন্দা করি। আজকে অগণতান্ত্রিক আচরণ করা হচ্ছে একটা দলের পক্ষ থেকে। আজকে এখানে বিএনপির নিন্দা করার স্কোপ নাই। হ্যাঁ, আমরা বলতে পারি বিএনপি ও আওয়ামী লীগকে সমাবেশ করতে দিত না, কিন্তু এখনকার যেই অত্যাচার, নিপীড়ন এবং শ্বাসরুদ্ধ করার মাত্রা, এটা আগের তুলনায় অনেক বেশি, এবং এটা ভবিষ্যতে বিএনপিকে আরো বেশি আগ্রাসী করতে উৎসাহিত করবে কিনা বিএনপি ক্ষমতা আসলে, এটা একটা বিরাট চিন্তা, দুশ্চিন্তা এবং বিতর্কের বিষয় হতে পারে। নাইম ভাই যেটা বললো, বিএনপি এই ধরনের আশ্বাস টাশ্বাস দেয়নি। বিএনপি কিন্তু এই ধরনের কথা বলেছে, বিএনপি নেত্রীও বলেছে যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করছি না, আমরা গণতন্ত্রের জন্য। কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা বিএনপি বিশ্বাস করাতে পারে নাই। বিএনপি এটা ডক্টর কামাল হোসেন বলেন, মাহমুদুর রহমান মান্না বলেন, মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ওনাদেরকে বিশ্বাস করাতে পারে নাই। কেন পারে নাই? এটা বিএনপির দোষ। কারণ বিএনপি, নাইম ভাই কারেক্টলি বলেছে, বিএনপি অতীতে যেই আচরণগুলো করেছে, যেভাবে নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা করেছে, যেভাবে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, যেভাবে দুর্নীতি করেছে, এটা কোনোভাবেই একটা গণতান্ত্রিক দলের কাছে প্রত্যাশিত না। ফলে যখন প্রসঙ্গটা আসে যে আমি চোর, আপনিও চোর, এখন নাইম ভাই চিন্তা করবে, আচ্ছা উনি এখন কিরণ এখন বড় চোর, আসিফ এখন ছোট চোর, কিন্তু আসিফ যদি ক্ষমতা যায়, আসিফ আবার আরো বড় চোর হতে পারে, তা আমি কার পক্ষে যাবো? 2 চোরের লড়াই আমি যাই কি করবো? ব্যাপারটা হচ্ছে সেরকম। আপনি তাদের কাছে ক্ল্যারিফাই করেন, আপনি তাদের মন জয় করার চেষ্টা করেন, বিশ্বাস করানোর চেষ্টা করেন যে উই রিয়েলি মিন এ নিউ এরা, একটা নতুন সময় মিন করি। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমি যতদূর জানি এই দলগুলো বিএনপির সাথে আসছে না, নির্বাচন বর্জন করা দলগুলো, একটা বিরাট কারণ হচ্ছে জামাতের সঙ্গে বিএনপির যে সম্পর্ক। দেখেন, এই জিনিসটা আমাদের প্রধানমন্ত্রী, আমাদের অনেক নেতা, আমাদের অনেকেই বলে থাকেন যে যদি আরেকটা নির্বাচন কেন চান, বিএনপি জামাত ক্ষমতা আসার জন্য। আমি একটা কথা বিনয়ের সাথে জিজ্ঞেস করি, হাইকোর্টের রায় অনুযায়ী জামাতের তো নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্যতাই নাই, তার জামাত প্রসঙ্গ আসে কিভাবে? যদি ইলেকশন হয়, অ্যাজ অফ টুডে জামাত তো নির্বাচনে অংশ নিতে পারবে না। বিএনপি জামাতের সঙ্গ যে ছাড়ার প্রসঙ্গ, আমি একটু বলি ভাই, জামাত তো লিগালি নির্বাচনে অংশ নিতে পারছে না, তাহলে জামাত নাই সিনারিতে। সেকেন্ড কথা, আপনি বলতে পারেন না ভোটের সময় তো যদি জোটে থাকে, ভোটের সময় তো বিএনপির লোককে জামাত ভোট দিতে পারে। সেটা আপনি পৃথিবীতে কোনো জায়গায় শুনেছেন যে একটা দল আরেকটা দলকে বলবে এই ইলেকশন হলে তোরা নির্বাচন দাঁড়াতে পারবি না, কিন্তু খবরদার আমাদের ভোট দিবি না? এটা কি ছোট্ট ব্যাপার আছে
যে মানে দৃশ্যত বিএনপি যেহেতু জামাতকে নিয়ে আন্দোলনটা করছে, ওই জায়গাটাতে যদি বিএনপি জামাতকে এড়িয়ে যেতে পারতো, এটা ভোটেরও ব্যাপার না। আমি বলছি যে এটা লার্জার অ্যাসোসিয়েশনের জন্য কি জামাতকে কোথাও কোনো না, তারা তো 20 দলীয় জোটের সবকিছু বলছে, তারা যাই বলে 20 দলীয় জোট, সংসদের যে প্রশ্ন আসে বারবার, তারা কি সেরকম কিছু চোখে পড়েছে? নাইম ভাই একটা জিনিস জানতে চাই নাইম ভাই, আমি কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি জামাতকে ত্যাগ করে বিএনপি যদি ডক্টর কামাল হোসেন, সিপিবি এদের সাথে সুশাসনের লক্ষ্যে একটা ঐক্যজোট গ্রহণ করতো, বিএনপির রাজনৈতিক অবস্থান শক্তি আরো অনেক ভালো হতো, আমি নিজে পার্সোনালি অনেক খুশি হতাম। কিন্তু নাইম ভাই আমার কাছে যখন আমরা বিএনপিকে সব প্রশ্ন করি, যখন আমাদের সাবেক ধরেন একজন ছাত্র দল নেতা ছিল, চিন্তাম ইউনিভার্সিটি লাইফ এখন নেতা হয়ে গেছে, তখন তারা একটা কথা বলে, নাইম ভাই আপনি তো 1995 সালে বাংলাদেশে ছিলেন, আমি বিদেশে ছিলাম কিন্তু আপনি বাংলাদেশে ছিলেন। আমি কয়েকদিন আগে বেগম মুস্তার ইউসুফের একটা বই পড়েছি, যিনি 71 ঘাতক দ্বারা নির্মূল কমিটির সভানেত্রী ছিলেন। ওই সময় কি ঘন ঘন আওয়ামী লীগ জামাতের সাথে মিটিং করে যুগপৎ কর্মসূচি দিয়ে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করে যুগপৎ কর্মসূচি দিনের পর দিন দিয়েছিল না? অবশ্যই দিয়েছিল। তো এখন যখন বিএনপি কথাটা বলে, যখন বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়, তখন আওয়ামী লীগ জামাতকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছিল। তো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন হলে আমি জামাতকে সঙ্গে নিয়ে আন্দোলন করব না কেন? নৈতিকতা প্রশ্ন। দেখেন পলিটিক্যাল স্ট্র্যাটেজি আমি আসিফ আপনি কন্টিনিউ করেন, আমি বলছি যে সে সময় করেছিল, কিন্তু এখন বিএনপি যে স্ট্যান্ডটা নিতে পারে যে ঠিক আছে আমি জামাতকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আওয়ামী লীগকে এটা প্রকাশ্যে এবং গোপনে নিশ্চিত রাখতে হবে যে সে আবার জামাতকে নিয়ে। তাহলে আওয়ামী লীগের কথা বলছে না, আওয়ামী লীগ তারা বলছে না, খালি জামাতকে ছাড়ার কথা বলছে। আওয়ামী লীগ কি প্রকাশ্যে কথা বলছে যে আপনারা জামাতকে ছাড়ুন, আমরা জামাতকে কোনো সঙ্গে দিব না, একথা তারা বলছে না? একটা কথা মানে বিএনপি কেন বলতে ভেরি অনেস্ট, জামাতকে আর আওয়ামী লীগের পক্ষে নেওয়ার আর সুযোগ নাই, এটা আমরাও যথা সন্দেহ করে লাভ নাই, এটা সম্ভব না। সুতরাং বিএনপি ছাড়লে আমি আসিফ নজরুলের সাথে একমত। তবে কথাটা হলো ভোট তো মানুষ দেয়, পার্টি দেয় না। ভোট যদি কৌশলগত কারণে কোথাও, অধিকাংশ ক্ষেত্রে এই ভোট বিএনপির দিকেই যাওয়ার কথা জেনারেলি স্পিকিং, আবার কোথাও কোথাও কিন্তু আওয়ামী লীগের লোকজনও জামাতের লোকজন জামাতের ভোটারদেরকে নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করবে যখন সেরকম পরিস্থিতি হবে, সেটা পরে দেখা যাওয়ার ব্যাপার। কিন্তু এটা জাতীয় সমঝোতার জন্য যদি বাংলাদেশের এই যেটাতে আসিফ নজরুল নিজেই বললেন যে বিএনপি যদি জামাতকে ছাড়তে পারতো তাহলে সে লাভবান হতো অনেককে নিয়ে। তো জামাতকে ছাড়া মানে কি? আপনি বলেন জামাতকে সঙ্গে রেখে বিএনপির গত কিছুদিনে লাভ কোথায় হলো? বরং অনেক সহিংসতার দায়িত্ব, যুদ্ধাপরাধীদের বাঁচানোর প্রচেষ্টার নৈতিক দায় দায়িত্ব গিয়ে বিএনপিকে নিতে হচ্ছে। অথচ আমি আনফরচুনেট ফর বিএনপি যে বিএনপির দলীয় যে দুইজন অপরাধী তাদের নামে একদিনও আমি বিএনপিকে কোনো দাবি করতে শুনি না, কিন্তু কর্মসূচি দিতে শুনি না, তাদের নামে কোনো সিম্পেথি প্রকাশ করতে শুনি না, কিন্তু তাদের মিটিং এ জামাতের নেতাদের ব্যাপারে দাবি ওঠে। মানে 20 দলীয় জোটের জনসভায় আপনি একটা প্ল্যাকার্ড দেখবেন না সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তির জন্য, কিন্তু নিজামী বা অন্যদের মুক্তির জন্য প্ল্যাকার্ড থাকে, ব্যানার থাকে। সো যেটা হচ্ছে যে বিএনপিকে গ্লানিটা নিতে হচ্ছে। তো বিএনপি কেন এটা করে বরং আওয়ামী লীগকে অপ্রস্তুত করে দিবে না এবং নিজের শক্তির ভিত্তিটা আসলে একটা বিষয় তো আমরা দেখি, যদিও একজন দর্শক অনেকক্ষণ লাইনে আছেন, যে দেখি যে সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি হয়ে যায়। এবং আওয়ামী লীগের যে কথাটা আপনারা বলছেন যে আওয়ামী লীগের জামাতের সঙ্গে সম্পৃক্তর কোনো সুযোগই নেই বলছেন, যেটা আমি একটু বলি এখন আর নাই। নাইম ভাই যেটা বলছে এটা হচ্ছে এই কারণে নাই যে যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী লীগ করেছে জামাতের পক্ষে, জামাতের একটা অংশের পক্ষে। আমি আবার নাইম ভাইয়ের সাথে একটু অ্যাড করি, এখন ধরেন এখনো আছে, এখন জামাতের মধ্যে দিয়ে বিএনপি, তো জামাতের মধ্য থেকে আওয়ামী লীগ যদি একটা মডারেট জামাত, আপনি দেখবেন আওয়ামী লীগের সুবিধাভোগী কিছু কিছু লোকজন টেলিভিশনে বলার চেষ্টা করে যে জামাত যদি যুদ্ধ অপরাধীদের ছেড়ে একটা নতুন নামে একটা সংগঠন করে তাহলে সেটাকে অ্যালাউ করা যেতে পারে। সেই সংগঠনের সাথে আওয়ামী লীগের অ্যালাই এখনো হতে পারে, এটা পারে না? এটা পারে। আওয়ামী লীগ এই মানে ভান করে জামাতের সাথে সহযোগিতা, ঐক্যমত, জামাতের সাথে একসাথে আন্দোলন করা, এই ধরনের এটা এই ভানটা আওয়ামী লীগ সবসময় রাখবে যে কখনোই করবো না। কিন্তু এইরকম যদি ফরম্যাট হয়, আমি বিশ্বাস করি যদি একটা নতুন ধরনের জামাত তৈরি হয়, জামাতের ভিতর থেকে কিছু লোক বেরিয়ে, ধরেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বেরিয়ে, যে আমরা যুদ্ধ অপরাধীর দায় দায়িত্ব নিব না, আমরা ইসলামী শাসন কায়েম করতে চাই, তবে 71 যুদ্ধ অপরাধীর তীব্র নিন্দা করি, আমরা সাথে নাই বলে একটা নতুন সংগঠন যদি করে, ধরেন আইডিএলটা একটা নতুন সংগঠন করলো, আইডিএল পার্টি একটা করলো, ওইটার সাথে অবশ্যই আওয়ামী লীগের আবার ঐক্য হতে পারে। তাহলে বিএনপির সংখ্যা থেকে যেতে পারে, একটু হাইপোথেটিক্যালি বললাম। এটা আমি আসিফ নজরুলের সাথে দ্বিমত করার সুযোগ নাই, কিন্তু আমার মনে হয়
সেই রকম একটা পরিবর্তিত রূপের জামাত একটা না হয়ে তখন দুইটা জামাতও হইতে পারে, একটা অংশ হয়তো বিএনপির সাথে যাবে আর একটা অংশ হয়তো যাবে, এবং অংশ এর সাথে সাথেও যাবে না, ইউ নেভার নো। তো এগুলি হাইপোথেটিক্যাল, কিন্তু আমি আসিফ নজরুলের সাথে একমত যে বিএনপি যদি জামাতকে ট্যাকটিক্যালিও পরিবর্তন করতো। এখন আমি একটা মানে একটু বোকার মতোই কথাটা বলি, আমি বিএনপি হইলে জামাতের সাথে সমঝোতা করে জামাতকে আলাদা দিতাম। জি নিশ্চয়ই, সেটা হলে হয়তো ভালো হতো। আমরা একটা ফোন নেই, প্রিয় দর্শক আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি চাঁদপুর শারাফি থেকে বলছি। আমার প্রশ্নটা হলো, আমাদের বর্তমান সরকার কথায় কথায় মুক্তিযুদ্ধের কথা বলে। মুক্তিযুদ্ধের প্রথম কথা হলো গণতন্ত্র। আমাদের যারা লক্ষ শহীদ, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে, সেই মুক্তিযোদ্ধারা এই গণতন্ত্র কি দেখতে যাচ্ছে যে ভারতটা একজন নেত্রীকে প্রধানমন্ত্রীকে আটকে রাখবে? এটা কি গণতন্ত্র? মুক্তিযুদ্ধরা কি কষ্ট পাচ্ছে না? জি নিশ্চয়ই নিশ্চয়ই। আমি নাইম ভাই, যদি আপনি মোটাদাকে বলেন যে গণতন্ত্রের যে ব্যাখ্যা, সেটি কি আমাদের মুক্তিযুদ্ধের যে আমরা যেটা অর্জন করেছি সেটি কি আমাদের মুক্তিযোদ্ধারা কষ্ট পাচ্ছে কিনা? না না, মুক্তিযোদ্ধারা কষ্ট পাচ্ছে, আমাদের জনসাধারণ কষ্ট পাচ্ছে, সবই ইম্পর্টেন্ট। এই গণতন্ত্রের বিষয়টা আসিফের পেট সাবজেক্ট, এটা সে হাজার হাজার দিনই সম্ভবত বলেছে। আমি এদিকে বেশি জোর দিব না, আমি এটুকু বলি, আমি শুরু থেকেই বলছি আমাদের একটা আহত অসুস্থ গণতন্ত্র, আমাদের গণতন্ত্র আহত হয়েছে 5-এর। আমি এইভাবে বিশ্বাস করি না। আমার আসলে একটা রাষ্ট্র, আমাদের জাতি এত ঠুনকো বিষয় না যে একটা অপনির্বাচন দিয়ে একটা গণতন্ত্র একদম। আসলে কি জানেন, আজকে থেকে 50 বছর পরে এই 5ই জানুয়ারির নির্বাচনটা মেনশন করতে গেলে অনেক সময় আমরা তারিখও ভুলে যাব, মানে আমাদের উত্তরসূরিরা ভুলে যাবে এই কি তারিখে যেন একটা নির্বাচন করেছিল হাসিনা একলা একলা, এরকম করে বলবে, মনেও থাকবে না, কারণ আমরা তো এগিয়ে যাবো। আসলে এটা গণতন্ত্রকে বিকলাঙ্গ করেছে, হত্যা হয় না। যেটা আমি যেটা হত্যা হয় না, আমি যেটা বলতে আহত হয়েছে। এই আহত মানে অসুস্থ গণতন্ত্রটাকে আমাদেরকে আসলে শক্তিশালী করতে হবে, নিরাময় করা সম্ভব। আগামী 20, 25, 50 বছরের জন্য উপযুক্ত একটা সামাজিক সন্ধি আমাদের খুব দরকার। মূলত আমাদের দরকার একটা সামাজিক সন্ধি। সেটা করতে গেলে খালেদা জিয়া যদি কেবলমাত্র একটা নির্বাচন আর তত্ত্বাবধায়ক সরকারের কথাটা বারবার বলতে থাকেন, তাহলে হয় কি আবহটা ওই ব্যাপক হয় না। কিন্তু আমাদের তো কেবলমাত্র নির্বাচন না, নির্বাচন ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট মেবি এলিমেন্ট অফ ডেমোক্রেসি, বাট নট দি অনলি এলিমেন্ট অফ ডেমোক্রেসি। সো উই নিড ফিউ আদার থিংস টু বি সেটেলড অলসো ফর দি ফিউচার। এবং এই জায়গাগুলিতে সবাইকে নিয়ে যদি আমরা করতে যাই, বিএনপিকে যেটা করতে হবে, তাদেরকে রিচ আউট করতে হবে অন্যদের কাছে, এবং সেটার জন্য পরিবেশ তৈরি করতে হবে, এবং সেইভাবে একটা আনুষ্ঠানিকতা দরকার হবে। এইগুলিতে কিন্তু মানে সেরিমোনিয়ালিটির খুব গুরুত্ব আছে। বিএনপি রিসার্চ করবে, আলাপ আলোচনা করতে 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 একটা দিন ঠিক করবে, আজকে আমরা আমাদের আগামী 25 বছরের রাজনৈতিক দর্শনের ঘোষণা দিব, এরকম করে বলে তাদেরকে শুরু করতে হবে। নিশ্চয়ই বিএনপি সেটা শুরু করুক, এটা আমরা চাই, এবং গণতান্ত্রিক যে পরিবেশ সেটা করে। সবশেষে আসিফ আপনাকে দিয়ে শেষ করতে চাই, এই সব আলোচনার মধ্যে আপনি দেখুন শুক্র শনি রবি 3 দিন ছুটি গুলো, মানুষ গ্রামের বাড়িতে গিয়েছে, লঞ্চ বন্ধ, বাস বন্ধ, এই যে এমন একটা কিছু ঘটলেই কিন্তু গত সময় আমরা দেখেছি লঞ্চ বাস এগুলি বন্ধ করে দেওয়া হয়। তো এই জন দুর্ভোগের যেটা, এই দায়ভারটা আসলে কে নেবে? এটা আপনাকে অনেক ধন্যবাদ, আপনি প্রসঙ্গটা এনেছেন। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে কিছু এই আন্দোলনকে কেন্দ্র করে মানুষ হত্যা করা হয়, মানুষ পোড়ানো হয়, এটা একটা দিক, এটা সত্যিই বলেছেন উনি, এটা প্রসঙ্গ পরে আসছি। আর এটা হচ্ছে এই আন্দোলনকে কেন্দ্র করে গত 5ই জানুয়ারি এবং এই 5ই জানুয়ারিতে যেভাবে বাংলাদেশের প্রায় 16 কোটি মানুষকে অবরুদ্ধ করা হয়েছে, তাদের চলাচলের উপর আপনার বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তাদের চলাচলের স্বাধীনতাকে হরণ করা হয়েছে, রাস্তায় পুলিশ বিজিবি যে দাপিয়ে বেড়াচ্ছে। বাই দা বাই, বিজিবির কাজ কিন্তু সীমান্ত রক্ষা করা। আমরা এই আওয়ামী লীগ আমলে দেখেছি সীমান্তে অজস্র হত্যাকাণ্ড হয়েছে, বিজিবি কিছুই বলে না। তাদের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে এখন বিরোধী দলকে দমন করা, মানে বিরোধী দল থেকে সরকারকে রক্ষা করা। বিজিবি এই জন্য গঠন করা হয় নাই, এটা একটু সরকারের স্মরণ রাখা উচিত। যাই হোক, আমার কথা হচ্ছে কি যে এরকম একটা দিনে আওয়ামী লীগ আপনার গণতন্ত্র কি দিবস নাই ভাই, আপনি সিম্বলিক্যালি দেখেন, গণতন্ত্র রক্ষা দিবসে দেশের একটা প্রধান দলের নেত্রী অবরুদ্ধ, অন্য নেতারা পালিয়ে বেড়াচ্ছেন, রাস্তার মধ্যে পুলিশ বিজিবি দাপিয়ে বেড়াচ্ছে, বাংলাদেশের সকল মানুষকে ঢাকা আসতে নিষেধ করে দেওয়া হচ্ছে, কেউ ঢাকা আসতে অ্যালাউড না, লঞ্চ বাস ট্রাক সব বন্ধ করে দেওয়া হয়েছে। চলাচলের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, সমস্ত স্বাধীনতা ফিজিক্যালি হরণ করে
যেই করা হচ্ছে যেই দিনটাতে, সেটা হচ্ছে গণতন্ত্র রক্ষা দিবস। এর চেয়ে অসুস্থ উদাহরণ তার হতে পারে না। দেখেন, আমি আপনার একটা কথা বলি, যে আমাদের প্রধানমন্ত্রী আরেকটা কথা বলেছেন যে কিছু লোক আহত হচ্ছে, নিহত হচ্ছে, এরকম এই ধরনের কথা বলেছেন, মানুষ পুড়িয়ে টুরিয়ে। এটা কিন্তু উনি যেটা বলেছেন এটা কারেক্ট, কিন্তু এটা আংশিক সত্য। কারণ ওনারা যখন বিরোধী দলে ছিলেন তখনও বাসে আগুন দেওয়া হয়েছে, তখনও মানুষ পোড়ানো হয়েছে, রেলের ফিশ প্লেট খুলে ফেলা হয়েছে, অফিস যাত্রীদেরকে নির্মমভাবে হেনস্থা করা হয়েছে। 236 দিন কত দিন হরতাল করা হয়েছে, 236 দিন তো নাইম ভাই না, কাছাকাছি, না 200-র উপরে, হ্যাঁ 200-র উপরে দিন হরতাল করা হয়েছে। এবং এর মধ্যে অধিকাংশ হরতাল ছিল সহিংস হরতাল। আমি সহিংসতার চরম নিন্দা জানিয়ে একটা কথা শুধু বলতে যাই, আপনি বিরোধী দলকে অহিংস আন্দোলন করতে দেন, শান্তিপূর্ণ আন্দোলন করতে দেন, যত ইচ্ছা সমাবেশ করতে দেন, প্রতিবাদ করতে দেন, তারপর যদি সহিংসতা হয় তাহলে সেই সহিংসতার সম্পূর্ণ দায়ভার বিরোধী দলের। আর আপনি বিরোধী দলকে কোনো কর্মসূচি পালন করতে দিবেন না, আবার খোঁচাবেন বিরোধী দল কিছুই করতে পারছে না, কই কিছুই তো করতে পারছেন না, তারা রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, কাগজে বাঘটা এগুলি বলবেন, কিচ্ছু করতে দিবেন না, চাবেন সে বাসায় বসে থাকুক। তাহলে যদি এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে কোনো সহিংসতা হয়, এই নিন্দনীয় সহিংসতার প্রধান দায় সরকারের। জি, নইম শেষ করবেন। না, আমারও মনে হয় যে আসলে আমাদের আহ্বানটা সমঝোতারই থাকুক, দুই প্রধান দলকে উদ্যোগ নিতে হবে, সবাইকে ইনক্লুড করতে হবে, আমাদেরকে দ্রুত, কারণ এইভাবে এই যে রাজনৈতিক কর্মীরা হেনস্থা হচ্ছেন, মামলা হচ্ছে, আহত হচ্ছেন, নিহত হচ্ছেন, এগুলি আমাদের একটা উদীয়মান অর্থনীতিতে এটা আমাদের কাম্য না। এত রক্তের বিনিময়ে স্বাধীনতা, তারপরে আবারও আমরা দিনের পর দিন রক্ত দিতে থাকবো, গণতন্ত্রকে সুসংহত করতে পারবো না, এটা খুবই ফ্রাস্ট্রেটিং। আমার মনে হয় এই যে আজকে 5ই জানুয়ারির আমাদের আবেদন, আজকে তো অলরেডি আমরা 5ই জানুয়ারিতে প্রবেশ করেছি, সুতরাং আজকে 5ই জানুয়ারির প্রতিজ্ঞা হওয়া উচিত, প্রতিশ্রুতি হওয়া উচিত এবং প্রচেষ্টা হওয়া উচিত যে ওয়ান্স ফর অল আমরা আমাদের গণতন্ত্রকে সঠিক ঠিকানায় নেওয়ার জন্য সকলে মিলে কাজে নামবো, আজকে থেকে কাজে নামবো। তাহলে এটা প্রকৃত অর্থে একটা গণতন্ত্র দিবস হতে পারে আমাদের জন্য। জি, আসিফ ভাই, সময়ের অভাবে আপনার কাছ থেকে শেষ বিশ্লেষণ ছিল, তবু 30 সেকেন্ড। আচ্ছা, আমি বলি, আমি নাইম ভাইয়ের মতো আশাবাদ ব্যক্ত করছি, ব্যক্ত করে এটাও বলে দিচ্ছি, আমার এই আশাবাদ কখনোই মানে এই দুই নেত্রীর জীবদ্দশায় এই দুই দলের মধ্যে আমরা এরকম সমঝোতা এবং সহিষ্ণুতার রাজনীতি দেখবো কিনা এটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। জি, আমরা সেই সন্দেহ থেকে সরে আসতে চাই। ডক্টর আসিফ নজরুল তার বিশ্লেষণের মধ্যে দিয়ে এবং আমাদের নাইমুল ইসলাম ভাই যে বিশ্লেষণের মধ্যে যেটা বোঝানোর চেষ্টা করলো সেটা হচ্ছে আমরা একটা রাজনৈতিক সন্ধি চাই, একটা বন্ধুত্ব চাই, একটা ভালোবাসা চাই, একের সাথে অপরের একটা আলিঙ্গন চাই। আমরা সে আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে, কারণ আমরা 5ই জানুয়ারিতে প্রবেশ করেছি। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি আমাদের যে প্রধান দুইটি রাজনৈতিক দল রয়েছে, যে রাজনৈতিক দলের নেতা রয়েছে, তারা একত্রে হাতে হাত কাঁধে কাঁধ রেখে আমাদের বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবে। দর্শক, প্রাণফুটা নিউজ অ্যান্ড ভিউজ আজ পর্যন্তই। আগামীকাল একই সময় দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভীষণ ভালো থাকুন।